হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং ড্রাগন রকেট চ্যাপ্টার 31 সম্পর্কে। তো চলেন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা সিওল এয়ারপোর্টের বাইরের দৃশ্য দেখতে পাই, যেখানে কিছু হান্টাররা ছিল। ওখানে একটি হান্টার তখন বলে এটা অনেক বেশি ডেঞ্জারাস দেখাচ্ছে। গেট থেকে বের হওয়া ম্যাজিক পাওয়ারের উপর ভিত্তি করে আমরা যদি ড্যানজেন বসকে হারাতে না পারি, তাহলে এখানে একটি জান্ডান ব্রেক হতে পারে। আমরা দেখতে পাই সিওল এয়ারপোর্টের কাছেই একটি গেট ওপেন হয়ে গিয়েছে। ওখানে থাকা অন্য একজন হান্টার তখন বলে যদি এমনটা হয় তাহলে আমার মনে হয় এয়ারপোর্টটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এরপর তারা পেছনে ঘুরে তাকায় আর তাদের চোখ দেখে বোঝা যাচ্ছিল তারা অ্যাপটেলের কন্ট্রোলে চলে গিয়েছে। হান্টারটি তার পেছনে থাকা অ্যাপটেলের দিকে তাকিয়ে তার কথা কন্টিনিউ করে বলে, আর এমনটা হলে হান্টার অ্যাসোসিয়েশনকে জানাবো। এখানে কোনো সমস্যা হয়নি অ্যাপটেল। এরপর আমরা সেই গেট থেকে মনস্টারদের বের হতে দেখি। এরপর কাহিনী কিছুটা পিছিয়ে যায় আর অ্যাপটেল আমাদেরকে তার এই ওয়ার্ল্ডে আসার মোটিভ বলতে থাকে। আর এটা কিন্তু সোলো লেভেলিং এবং সোলো লেভেলিং ড্রাগন রকের মাঝখানের কিছু অংশ, মানে যখন সবার মেমোরিজ ইরেজ করে দিয়েছিল জিনহু আর সবার পাওয়ারও চলে গিয়েছিল, সেই সময়ের কাহিনী। যখন মানে যে কারণে আর কি জিনহু স্পেসে গিয়েছে আউটার ডাইমেনশনে, সেই কাহিনী আর কি এখন আমরা জানতে পারবো। অ্যাপস্টেল বলে ক্রিয়েটরদের ইচ্ছা পূরণের জন্য সবকিছু ক্রিয়েট করা হয়, আর যদি আমাদের ক্রিয়েটর বিরক্ত হয় আমরা নিজেদের মধ্যেই যুদ্ধ করি। যদি আমাদের ক্রিয়েটর কিছু চাই আমরা তাকে সেটা দেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা করি। এটাই আমাদের সৃষ্টির অস্তিত্বের কারণ। বাট একদিন আমাদের ক্রিয়েটর বলেছিল অন্য ডাইমেনশনে আমার মতো একজন ক্রিয়েটর মারা গিয়েছে এবং আমাদের ক্রিয়েটর এখন সেই মাস্টারবিহীন ওয়ার্ল্ডটা চাই। আর এটার জন্য আমরা আমাদের ক্রিয়েটরের কথা অনুযায়ী আমাদের পৃথিবীর অসংখ্য মানুষ জড়ো করি এবং এরপর মাস্টারবিহীন সেই ওয়ার্ল্ডটার উদ্দেশ্যে বের হই। এত পরিমাণে সৈন্য সেখানে নেওয়ার জন্য অকল্পনীয় শক্তির প্রয়োজন ছিল, আর ডাইমেনশনাল পাসওয়ে শুরু হওয়ায় সেখানে পৌঁছাতে আমাদের অনেক বেশি সময় লেগেছিল এবং আমরা হতাশ হইনি। শেষ পর্যন্ত মাস্টারবিহীন ওয়ার্ল্ডটার কাছে পৌঁছেছিলাম, কিন্তু সেখানে আমরা ডার্কনেসকে দেখতে পাই। আসলে তারা এই ওয়ার্ল্ডে এসে জিনহুয়ের সামনাসামনি হয়েছিল আর কি। অ্যাপস্টেল আবারও বলে এটি এমন একটি ডার্কনেস যার গভীরতা অনেক বেশি। এরপর আমরা জিনহুকে অ্যারাইজ বলতে শুনি আর তখনই সেখানে একটি শ্যাডো পোর্টাল ওপেন হয়ে যায় এবং অ্যাপস্টেল ও তার সম্পূর্ণ আর্মিকে জিনহু আলাদা একটা ডাইমেনশনে টেলিপোর্ট করে দেয়। আর সেখানে জিনহুর আর্মি অলরেডি উপস্থিত ছিল। অ্যাপস্টেল আবারও বলা শুরু করে ডার্কনেস এবং তার আর্মি সবাই অনেক বেশি শক্তির অধিকারী ছিল আর ডার্কনেস অনেক বেশি ভয়ঙ্কর ছিল। যখন আমাদের আর্মিরা ডার্কনেসের সঙ্গে ফাইটে মারা যাচ্ছিল, ডার্কনেস তাদেরকে আবারও জীবিত করে আমাদের বিপক্ষেই ব্যবহার করছিল। যুদ্ধ চলতে চলতে আমাদের আরো বেশি আর্মি মারা যেতে থাকলো এবং ডার্কনেস আরো বেশি পাওয়ারফুল হতে থাকলো, আমাদের ইমাজিনেশনের বাইরে চলে গিয়েছিল সে। আর জিনহু এর পাওয়ার এখন এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল যে প্ল্যানেট পর্যন্ত জিনহু এর পাওয়ারের জন্য ডিসলোকেট হচ্ছিল। অ্যাপস্টেল আবারও বলা শুরু করে আমাদের আর্মি তখন আস্তে আস্তে পিছু হতে থাকে আর ওর মাস্টারবিহীন ওয়ার্ল্ডে শুরু হয়েছিল, কিন্তু সেটা এখন ডাইমেনশনাল পার করে চলে আসছে। লং টাইম ধরে ডার্কনেসকে পাস না করতে পারায় আমাদের আর্মি অনেক বেশি হতাশ হয়ে পড়ে, কিন্তু তখন আমাদের ক্রিয়েটরের বার্তাবাহক টাইটেল কিছু একটা বলে। তারপর আমরা দেখতে পাই টাইটেল এর প্ল্যান হলো ডিরেক্টলি মাস্টারবিহীন ওয়ার্ল্ড বা জিনহুদের ওয়ার্ল্ডে আক্রমণ করা। এখানে তার লজিক হলো সে একটি টিম জিনহুয়ের সঙ্গে ফাইট করতে ব্যস্ত রাখবে এবং অন্য একটি টিম দিয়ে ওয়ার্ল্ডে অ্যাটাক করবে। আর জিনহু যদি জানতেও পারে যে ওয়ার্ল্ডে অ্যাটাক করা হয়েছে তারপরেও সে তাড়াতাড়ি আসতে পারবে না, কারণ জিনহুর কাছে অনেক বেশি পরিমাণে ম্যাজিক পাওয়ার আছে আর ডাইমেনশনাল পাস হয়ে অনেক চেকন বা সরু, এই জন্য আর কি আসতে অনেক বেশি টাইম লাগবে। আর তারা অলরেডি এই ওয়ার্ল্ডটাকে অবজার্ভ করে দেখেছে, এই ওয়ার্ল্ড থেকে তেমন কোনো ম্যাজিক পাওয়ার তারা ফিল করতে পারে নাই, আর তাই তারা মিস্ট বার্ন ইউজ করে ওয়ার্ল্ডটাকে ধ্বংস করতে চায়। আর এখানে আমরা মিস্ট বার্ন সম্পর্কেও কিছু তথ্য জানতে পারি। মিস্ট বার্ন হলো ওদের ওয়ার্ল্ডের ওদের ক্রিয়েটরের উপর বিশ্বাসকারীদের মধ্যে সবথেকে নিম্ন পদের বা কম শক্তিশালী, কিন্তু ম্যাজিকবিহীন মানুষদের ক্ষেত্রে এটা অনেক বেশি ভয়ানক। আর কতটা ভয়ানক এটা আপনারা চ্যাপ্টার 1 বা 2 দেখলেই বুঝতে পারবেন ভালো মতোই। আর এই মিস্ট বার্ন যাদেরকে কামড় দিবে বা আঁচড় দিবে তারাও কিন্তু মিস্ট বার্নে পরিণত হবে। তারা সবাই এই প্ল্যানে একমত হয় এবং টাইটেলের
তাদের শক্তি এবং ক্ষমতাকে 5টি ফ্র্যাগমেন্টে ভাগ করে। সবথেকে দুর্বল ফ্র্যাগমেন্টকে মিস্টবার্নের পাওয়ারের সঙ্গে জিনহুদের ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। আর প্ল্যান অনুযায়ী এত কম পরিমাণ শক্তি জিনহু ডিটেক্টও করে না এবং সফলভাবে তারা এই ওয়ার্ল্ডে ঢুকতে পারে। আর ঢুকেই সে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে এবং দেখতে পাই অপ্রত্যাশিতভাবে এই ওয়ার্ল্ডের হিউম্যানদের কাছেও ম্যাজিক পাওয়ার ছিল, কিন্তু তাদের কাছে ম্যাজিক পাওয়ার থাকার কোনো সম্ভাবনা ছিল না। এরপর অ্যাপটেল জানতে পারে এই ওয়ার্ল্ডেও আগে থেকে হিউম্যানদের কাছে ম্যাজিক পাওয়ার ছিল, কিন্তু কোনো এক কারণে সেটা হারিয়ে ফেলেছিল বা সেই ক্ষমতা তাদের ছিল না, কিন্তু এখন আবারও তাদের কাছে ম্যাজিক পাওয়ার চলে আসছে। আর এই জন্য অ্যাপটেলের ফার্স্ট ফ্র্যাগমেন্ট তার সেকেন্ড ফ্র্যাগমেন্টের জন্য অপেক্ষা করতে থাকে এবং সেকেন্ড ফ্র্যাগমেন্টের সাথে ভালোভাবে ফিউজ হতে পারে। এরপর আমরা বর্তমানে চলে আসি, যেখানে অ্যাপটেল এয়ারপোর্টের ভেতরে ছিল এবং মানুষদের দেখে সে বলে, মানুষ তাদের মধ্যে যাদের ম্যাজিক পাওয়ার আছে তাদেরকে হান্টার্স বলা হয় এবং তাদের পিক পোটেনশিয়ালটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যদি আমি টাইটেলের সেগমেন্ট হিসেবে পূর্ণতা পাই। আর এখানে একটা ফ্যাক্ট তোমাদেরকে বলি, এই যে টাইটেল যেটা, এটাই হচ্ছে অ্যাপটেল, মানে হচ্ছে ওর জাস্ট একটা ফ্রিগমেন্ট আইছে, একটা অংশ আইছে, এই জন্য ওটাকে অ্যাপটেল হিসেবে গণ্য করা হয়েছে, কিন্তু ওর অরিজিনাল নাম টাইটেল। যাই হোক, আমরা দেখতে পাই সেখানে ছোট একটি ব্লাস্ট হয় এবং এয়ারপোর্টের অল ভেঙে মনস্টাররা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে থাকে, যা দেখে ওখানে থাকা মানুষরা ছোটাছুটি করতে থাকে। অ্যাপটেল তখন সেদিকে তাকিয়ে মনে মনে ভাবে, যদি অনেক ম্যাজিক পাওয়ার সহ মনস্টারগুলো এখানে আক্রমণ করে তাহলে এখানে খুব দ্রুত এস র্যাঙ্কের হান্টাররা চলে আসবে। তখন দুইজন হান্টার সেদিকে ব্লাস্টের দিকে যাচ্ছিল আর কি, কিন্তু অ্যাপটেল বুঝতে পারে তারা সবাই স্টারডাস্ট ব্যবহার করেছে। আর অ্যাপটেল তখন ভাবে স্টারডাস্ট হলো মিস্টবার্নের ফেই থেকে মেল্ট করে তৈরি করা সিমুলেন্ট। এরপর অ্যাপটেল তার এমপ্লিফাই অ্যাবিলিটি ইউজ করে স্টারডাস্ট ইউজ করা হান্টারদের ফেকে এমপ্লিফাই করার জন্য, এবং এটার ফলে ওই হান্টারগুলো অ্যাপটেলের কন্ট্রোলে চলে আসে। তখন অ্যাপটেল তাদেরকে বলে, তোমরা আমার রাস্তায় বাধা দিচ্ছ, ওখানেই থামো। এটা শুনে হান্টার দুইজন সেখানেই থেমে যায়। অন্যদিকে মনস্টারগুলো মানুষদেরকে নির্মমভাবে মারছিল এবং একটি মেয়েকে যখন একটি গবলিন মনস্টার মারছিল তখন সে অ্যাপটেলের কাছে সাহায্য চায়, কিন্তু ভাই অ্যাপটেল কি আর সাহায্য করবে? অ্যাপটেল তখন বলে, ক্রিয়েশনসরা ক্রিয়েটরসদের জন্যই এক্সিস্ট করে এবং আমি মনে করি ক্রিয়েশনসদের লাইফ শুধুমাত্র ক্রিয়েটরদের উইশ ফুলফিল করার জন্য, কিন্তু মানুষের কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, যা শুধুমাত্র ক্রিয়েটরদের মধ্যেই থাকা উচিত। এইসব দুর্বল মানুষরা কি মনে করে তারা কি আমাদের থেকে সুপিরিয়র? সিন শিফট হয় এবং আমরা একটি মানুষকে দেখতে পাই মনস্টার থেকে পালাচ্ছিল এবং এর আশেপাশে আমরা সুহোকেও দেখতে পাই যে তার শ্যাডো মাস্কটি পরছিল, যাতে কেউ বুঝতে না পারে যে ওটাকে, মানে আইডেন্টিটি যাতে রিভিল না হয়, এবং ফাইটের জন্য রেডি হচ্ছিল। আর পাশের সেই লোকটির উপর যখন মনস্টারটি অ্যাটাক করতে যায় তখনই সুহ সেখানে চলে আসে এবং মানুষটিকে সেভ করে আর তাকে এখান থেকে দ্রুত পালিয়ে যেতে বলে। অ্যাপটেল তখন সুহকে লক্ষ্য করে, কিন্তু অন্যদিকে সুহ মনস্টারদের সঙ্গে ফাইট করতে বিজি ছিল। অ্যাপটেল তখন খেয়াল করে সুহ একটি ব্ল্যাক মার্ক পরা এবং তখন লি মিন সিং এর বলা কথাটি অ্যাপটেলের মনে পড়ে যে একটি ব্ল্যাক মার্ক পরা হান্টার হায়না গিলকে ধ্বংস করেছিল। এখানে স্টোরিটা অনেক বেশি ইন্টেন্স মুহূর্তে চলে আসছে, কারণ কি অ্যাপটেল এবং আমাদের প্রোটাগনিস্ট সানসুহ এক সামনাসামনি হয়ে গিয়েছে। পরবর্তী চ্যাপ্টারে কি রয়েছে এটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।